কল্পনা করো, এক সাধারণ স্কুল ট্রিপ হঠাৎ এক ভয়ঙ্কর বাতাসে সবকিছু বদলে যায়। এক মুহূর্তে চারপাশে মৃত্যু আর চিৎকার, আর বেঁচে থাকে শুধু একজন মেয়ে। কিন্তু এটা কি সত্যি দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? মিৎসুকো যত এগোতে থাকে, বাস্তব আর কল্পনার সীমা মিশে যায়। সে বুঝতেই পারে না সে কি সত্য জগতে আছে, নাকি কোনো ভয়ঙ্কর গেমে আটকে গেছে। আজকের এই গল্পে আমরা দেখব এক মেয়ে কিভাবে এক অদ্ভুত, ভীতিকর এবং রহস্যময় বাস্তবতার মধ্যে আটকে পড়ে, আর শেষ পর্যন্ত কিভাবে সে সত্যটা জানতে পারে। গল্পের শুরুটা হয় দুইটি স্কুল বাস দিয়ে। বাস দুটো ছাত্রছাত্রীতে ভরা, পাশাপাশি রাস্তা দিয়ে চলছে, একটি ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে। চারদিকে আনন্দের পরিবেশ, সবাই হাসছে, গল্প করছে, আর মজা করে একে অপরকে বালিশ দিয়ে আঘাত করছে। আবহাওয়া ছিল রোদেলা ও শান্ত। এই ছাত্রছাত্রীদের মাঝেই ছিল একটি মেয়ে, তার নাম মিৎসুকো। অন্যদের মতো হইচই না করে সে চুপচাপ নিজের নোটবুকে একটি কবিতা লিখছিল। তার পাশের সিটে বসা দুইটি মেয়ে তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারা বলে, সবাই যখন খেলাধুলা আর আনন্দে মেতে আছে, তখন সে কেন এসব বাদ দিয়ে লেখালেখি করছে। মজা করতে করতেই তারা তার হাত থেকে নোটবুকটি কেড়ে নেয়, আর তার কলমটি নিচে পড়ে যায়। মিৎসুকো কলমটা তুলতে নিচের দিকে ঝুঁকে পড়ে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় এসে বাস দুটির উপর আছড়ে পড়ে। সেই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে দুইটি বাসকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, যেন শুধু বাসই নয়, বরং ছাত্রছাত্রীদের শরীর আর মস্তিষ্ককেও আলাদা করে দেয়। এই ভয়াবহ ঘটনার মধ্যে একমাত্র বেঁচে যায় মিৎসুকো, শুধু এই কারণে যে সে তখন নিচের দিকে ঝুঁকেছিল। যখন সে ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠে, তখন সে দেখে বাসের ছাদ পুরোপুরি উড়ে গেছে, আর তার সহপাঠীদের শরীরগুলো মাঝখান থেকে কাটা অবস্থায় পড়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কে জমে যায়, যেন শরীর নড়াচড়া করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও এক মারাত্মক বাতাসের ঝাপটা তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে, কিন্তু এবার সে আগেই সেই বাতাসের উপস্থিতি অনুভব করতে পারে। সে সাথে সাথে নিচে ঝুঁকে পড়ে, আর আবারও মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ভয়ঙ্কর ঝড়টি বিদ্যুতের খুঁটি আর তারগুলোকে ভেঙে চারদিকে ছড়িয়ে যায়। অবশেষে যখন বাসটি থেমে যায়, তখন সে সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাস্তার উপর দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সে আরেকটি বাস দেখতে পায়, কিন্তু সেখানে যা দেখল তা ছিল আরও ভয়ঙ্কর। বাসের ছাত্রছাত্রীদের দেহগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কারো শরীর কাটা, কারো ছিন্ন ভিন্ন, আর সবকিছু রক্তে ভেজা। এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করতে করতে মিৎসুকো দৌড়াতে থাকে। ঠিক তখনই ঝড়টি আবার তার কাছাকাছি চলে আসে। দৌড়ানোর সময় সে রাস্তার ওপর চারটি মেয়েকে হাঁটতে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে তাদের মধ্যে একজনকে ধরে মাটিতে টেনে ফেলে। ঠিক সেই মুহূর্তেই ঝড় তাদের ওপর আঘাত করে। বাকি তিনটি মেয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। মিৎসুকো কোনোমতে নিজেকে আর সেই একটি মেয়েকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু ভাগ্য যেন তার সাথে ছিল না। কিছুক্ষণ পর সেই মেয়েটিও মারা যায়, যখন সে সাইকেল চালানো কিছু ছেলেকে সাহায্য করার চেষ্টা করছিল, যারা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। আবারও মিৎসুকো একা হয়ে যায়। সে দৌড়াতে থাকে যতক্ষণ না সে একটি নদীর কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে। ছাত্রছাত্রীদের মৃতদেহ পানির উপর ভাসছে। সে নদীর পানিতে নিজের মুখ ধুয়ে নেয়, তারপর রক্তে ভেজা স্কুল ইউনিফর্ম বদলে পরিষ্কার কাপড় পরে নেয়। এরপর কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই নিঃশব্দে সে আবার রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকে। কয়েক ঘণ্টা হাঁটার পর অবশেষে মিৎসুকো একটি মেয়েদের স্কুলে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয় ছিল, সেখানে থাকা স্কুল ইউনিফর্মগুলো ঠিক তার পরা ইউনিফর্মের মতোই। আর আরও অদ্ভুত ব্যাপার হলো, সেখানে উপস্থিত প্রত্যেকেই যেন তাকে চিনতে পারছে, যেন সে তাদের খুব পরিচিত। এখনও সেই ভয়ঙ্কর ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মিৎসুকো, তাই সে সেই রহস্যময় ঝড় বা বাতাসের কথা কাউকেই কিছু বলেনি, যে বাতাস মুহূর্তের মধ্যে সবাইকে মেরে ফেলেছিল। ঠিক তখনই তার বন্ধু আকি সেখানে উপস্থিত হয়। মুখে হাসি নিয়ে এসে বলে, চলো ভেতরে যাই। মিৎসুকো আরও বিভ্রান্ত হয়ে পড়ে। তার কিছুতেই বুঝে উঠছিল না সে আর আকি হঠাৎ করে কিভাবে আবার একই স্কুলে এসে ক্লাসমেট হয়ে যায়। আকি চিন্তিত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁপছ কেন? আমরা তো সবসময় এখানে একসাথে পড়ি। এমন সময় হঠাৎ করে মিৎসুকো আবার বাতাসের একটি ঝাপটা অনুভব করে, আর সঙ্গে সঙ্গে নিচে ঝুঁকে পড়ে, যেন আগের মতো আবার কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। কিন্তু এবার সেটা ছিল একেবারে সাধারণ বাতাস, কিছুই ঘটেনি। আকি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং বলে, আজ তুমি খুব অদ্ভুত আচরণ করছো। তারা দুজন ক্লাসের দিকে হাঁটতে লাগে, কিন্তু মিৎসুকোর মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পর আবারও বাতাসের আরেকটি ঝাপটা আসে। এবার মিৎসুকো ভয় পেয়ে যায়। আতঙ্কে সে দৌড়াতে শুরু করে। আকি তার পেছনে দৌড়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগে, বলে, ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। অবশেষে মিৎসুকো একটু শান্ত হল। এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এমনভাবে আচরণ করছিলেন যেন মিৎসুকো সবসময়ই এই স্কুলের ছাত্রী ছিল। যখন সে আকির সঙ্গে একা ছিল, তখন সে দ্বিধাভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি সত্যি এই স্কুলের ছাত্রী? আকি হেসে উত্তর দেয়, অবশ্যই তুমি তাই। তখন মিৎসুকো ভাবতে লাগে, সকালে যা কিছু সে দেখেছিল সেগুলো হয়তো কেবল একটা দুঃস্বপ্ন ছিল, অথবা তার নিজের মনের ভুল। তবুও সে আকিকে সেই ভয়ঙ্কর বাতাসের কথা বলে, যে বাতাস মুহূর্তের মধ্যে তার সহপাঠীদের জীবন কেড়ে নিয়েছিল। কথা বলতে বলতে তার শরীর কাঁপছিল। আকি ধীরে ধীরে জানালাটা খুলে বলে, দেখো, বাইরে যে বাতাসটা বইছে এটা তো একেবারেই সাধারণ বাতাস, এটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সে মিৎসুকোকে বলে, তুমি তোমার হাতটা বাইরে বের করো। মিৎসুকো তেমন তাই করে। যখন সে সেই শান্ত কোমল বাতাস অনুভব করে, তখন ধীরে ধীরে সে আকির কথায় বিশ্বাস করতে শুরু করে।
দুজন একে অপরের দিকে তাকালো, তারপর অদ্ভুত এক অনুভূতিতে হেসে উঠল, যেন তারা বুঝতে পারছিল পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক এবং রহস্যময়। এরপর আকি নরম স্বরে বলে, হয়তো তোমার স্মৃতিশক্তি কিছুটা হারিয়ে গেছে, তাই তুমি এই স্কুলটাকে মনে করতে পারছ না। পরে তারা তাদের আরও কিছু বন্ধুদের সঙ্গে দেখা করে, সবাই মিলে হাসি ঠাট্টা করে, আর সেদিনের বাকি ক্লাসগুলো তারা একসাথে বাদ দিয়ে দিল। হাসতে খেলতে তারা সবাই জঙ্গলের দিকে চলে যায়। মিৎসুকো আবার সত্যিকারের আনন্দ অনুভব করতে শুরু করে, যে আনন্দটা একেবারে বিপরীত ছিল সেই ভয়ের, যা সে কিছুক্ষণ আগেই অনুভব করেছিল। সে নিজেকে বোঝাতে লাগে সকালে যা কিছু সে দেখেছে সবই হয়তো একটা খারাপ স্বপ্ন ছিল। তারা একটি লেকের পাশে গিয়ে থামল একটু বিশ্রাম নেওয়ার জন্য। তখন আকি অন্যদের কাছে মিৎসুকোর সেই অদ্ভুত স্বপ্নের কথা বলতে শুরু করে, যেখানে এক ভয়ঙ্কর প্রাণঘাতী বাতাসের কথা ছিল। কিন্তু মেয়েদের মধ্যে একজন, রি নামের একটি মেয়ে, মাঝখানেই তাকে থামিয়ে দিল। সে বলে যদি এটা সত্যিই ঘটে থাকে তাহলে। সে আরও বলে হয়তো মিৎসুকো কোনে প্যারালেল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল, আমি পড়েছি এমন অনেক প্যারালেল ইউনিভার্স আছে। তার এই কথাগুলো শুনে বাকিরা সেটাকে মজা হিসেবে নিয়ে হেসে উড়িয়ে দিল। কিছুক্ষণ পর তারা মাটিতে একটি বালিশ পড়ে থাকতে দেখল। সেটি নিয়ে তারা আবার খেলা শুরু করল, একজন আরেকজনের দিকে ছুঁয়ে দিচ্ছিল। এমন সময় মিৎসুকোর চোখে পড়ে একটু দূরে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে তাদের দিকে তাকিয়ে হালকা করে হাসল, কিন্তু হঠাৎ করেই চোখের পলকে সেই দুই মেয়েই বাতাসে মিলিয়ে যায়, যেন তারা কখনো ছিলই না। এই দৃশ্য দেখে পরিস্থিতি আবারও অদ্ভুত হয়ে উঠল। তখন রি মিৎসুকোর দিকে তাকিয়ে বলে, যদি তুমি বাস্তবতাকে বদলাতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা কেউ আশা করে না, যা একেবারেই সাধারণ নিয়মের বাইরে। মিৎসুকো সেই কথাগুলো গভীরভাবে ভাবতে লাগে। পরে মিৎসুকো আর আকি আবার স্কুলে ফিরে আসে এবং নিজেদের ক্লাসরুমে ঢোকে। সেখানে ঢুকে মিৎসুকো দেখতে পায় মেঝেতে আরেকটি বালিশ পড়ে আছে। সে সেটি তুলে মজা করে আকির দিকে ছুড়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে তাদের শিক্ষক একটি মেশিন গান বের করে ফেলে এবং ছাত্রছাত্রীদের উপর গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ক্লাসরুমটি রক্তাক্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত সব মেয়েই মারা যায়। আকিও তাদের মধ্যে ছিল। আবারও একমাত্র জীবিত থেকে যায় শুধু মিৎসুকো। শিক্ষক তখন তার দিকে বন্দুক তাক করে বলে, মরার আগে প্রার্থনা করে নাও, তুমি ক্লাস বন্ধ করেছিলে। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে দুটি মেয়ে সামনে উপস্থিত হয়। তারা মিৎসুকোকে বাঁচিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি ক্লাসরুমের পাশ দিয়ে যায়, যেখানে ভেতরে থাকা সব মেয়েকেই হত্যা করা হয়েছিল। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে তারা দ্রুত সেই ঘরেই লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরেকজন শিক্ষক সেখানে ঢুকে পড়ে এবং বেঁচে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করে। একটা মেয়ে সাহস করে তার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেও মুহূর্তের মধ্যে গুলিতে মারা যায়। এই বিশৃঙ্খলার মধ্যে রি মিৎসুকোর হাত ধরে তাকে পালাতে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত রিও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ নিঃশ্বাস নিতে নিতে সে মিৎসুকোর দিকে তাকিয়ে বলে, পালাও, তারা তোমার কাছে পৌঁছানোর আগেই পালিয়ে যাও, যেভাবেই হোক বাঁচার চেষ্টা করো। মিৎসুকো বেঁচে থাকা কয়েকজন ছাত্রীর সাথে পালাতে শুরু করে। এদিকে শিক্ষকরা ক্লাসরুমের জানালা থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, আর যারা ক্লাসে অনুপস্থিত ছিল তাদের এক এক করে হত্যা করছিল। তারা কোনোভাবেই একটি মেয়েকেও পালিয়ে যেতে দিতে চাইছিল না। অবশেষে 5টি মেয়ে কোনোভাবে স্কুল থেকে বের হতে সক্ষম হলো। তাদের মধ্যে একজন মিৎসুকোর দিকে ফিরে বলে, তোমাকে কিছু একটা ভাবতে হবে, কিছু করতে হবে, সবকিছু এখন তোমার হাতেই নির্ভর করছে। কিন্তু মিৎসুকো বুঝতেই পারল না সে ঠিক কী বলতে চাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে সেই ভয়ঙ্কর বাতাস আবার ফিরে আসে এবং তাদের মাঝ দিয়ে বয়ে যায়। মুহূর্তের মধ্যেই মিৎসুকো ছোড়া বাকি সব মেয়েই মারা যায়। আবারও সে সম্পূর্ণ একা হয়ে যায়। মৃত্যুবাহী সেই বাতাস যেন তাকে অনুসরণ করেই চলছিল। মিৎসুকো দৌড়াতে লাগে, দৌড়াতে দৌড়াতে অনেক দূর, যতক্ষণ না সে শহরে পৌঁছে যায়। সে ভিড়ভাট্টা রাস্তাগুলো পেরিয়ে ছুটতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সে যাদেরই দেখছিল সবাই যেন শুধু নারী। হঠাৎ তার চোখে পড়ে একটি পুলিশ স্টেশনের সাইনবোর্ড। সে থেমে যায় এবং সাহায্যের আশায় ভেতরে দৌড়ে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তার দেখা হয় একজন নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে। সেই কর্মকর্তা মনে করেন মিৎসুকো হয়তো পাগল হয়ে গেছে, কারণ সে কিছুই বলতে চাইছিল না। কেন সে কাঁদছে তাও বোঝাতে পারছিল না। হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে মিৎসুকো চেষ্টা করে সেই বাতাসের দিকে ইশারা করতে। অফিসারটি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো এবং হঠাৎ করেই তাকে অন্য একটি নামে ডাকল। তারপর জিজ্ঞেস করে, তুমি স্কুলের ইউনিফর্ম কেন পরেছ? মিৎসুকো অবাক হয়ে পাশের একটি আয়নার দিকে তাকালো, আর সেখানে যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে যায়। আয়নায় তার প্রতিচ্ছবি একেবারেই আলাদা দেখাচ্ছিল। তখন জানা যায় ওই অফিসারের নাম টোমো, আর সে আসলে কোয়ের বন্ধু, অর্থাৎ মিৎসুকোকে সে কো বলেই চিনছে। টোমো হেসে বলে, তোমার তো খুশি হওয়া উচিত, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তোমার বিয়ে হতে যাচ্ছে। মিৎসুকো, অথবা এখন যার পরিচয় কো, সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে এখনও গভীর ধাক্কার মধ্যে ছিল, কিছু ভাবতে বা বলতে পারছিল না। তাই সে চুপচাপ টোমোকে যা করার করতে দিল। টোমো তাকে গাড়িতে উঠতে সাহায্য করে এবং বলে তারা তার বিয়ের জন্য চার্চে যাচ্ছে। এতক্ষণে মিৎসুকো একের পর এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু এটিই যেন সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য লাগছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় চারপাশের নারীরা আনন্দের সঙ্গে হাত নেড়ে তাকে স্বাগত জানাচ্ছিল। তারা এমনভাবে আচরণ করছিল যেন সে কোনো বিখ্যাত মানুষ। তার বিয়ের জন্য সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। অবশেষে তারা চার্চে পৌঁছল। সেখানে এক বিশাল সংখ্যক নারী তাকে ঘিরে ফেলে, তাকে আশীর্বাদ দেওয়ার জন্য আর তার বিয়ের আনন্দ উদযাপন করার জন্য।
ভেতরে গিয়ে সে পোশাক বদলানোর জন্য একটি ঘরে ঢোকে আর সেখানে দাঁড়িয়ে থাকা আকিকে দেখে সে যেন শকে জমে যায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এসব কি হচ্ছে? মিৎসুকো ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? আকি ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমি জানি তুমি কি ভাবছ। তোমার কণ্ঠস্বর নিচু রাখো, শান্ত হও, আমি পরে তোমাকে সব বুঝিয়ে দেব। এদিকে বাইরে অন্য নারীরা নিজেদের মধ্যে কথা বলছিল। দুলহা নাকি কতটা সুদর্শন তা নিয়েই তাদের আলোচনা চলছিল। এরপর তারা কোয়ের জন্য বিয়ের পোশাক নিয়ে আসে। আকি তখন ঘরে থাকা অন্য মেয়েদের বাইরে যেতে বলে, এই বলে যে কো এখনও খুব নার্ভাস আছে। যখন তারা দুজন একা হয়ে যায় তখন আকি মিৎসুকোকে তার আসল নাম ধরে ডাকল এবং বলে, তোমাকে ঠিক আমার কথা মতো চলতে হবে, শান্ত থাকবে, ভয় পাবে না। আমি এখন সবকিছু বুঝিয়ে বলতে পারবো না, কারণ তারা আমাদের ওপর নজর রাখছে। মিৎসুকো আকির ওপর সম্পূর্ণ ভরসা করত, তাই সে নিজেকে তার হাতে ছেড়ে দিল যাতে সে তাকে সাহায্য করতে পারে। আকি তাকে বিয়ের পোশাক পরতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে সবকিছু একদম নিখুঁতভাবে ঠিক আছে। মিৎসুকো যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তখন কয়েকজন মেয়ে এসে তাকে বিয়ের অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে আসে। কিন্তু হঠাৎ করেই আকি তাদের উপর আক্রমণ করে বসে এবং একে একে সবাইকে হত্যা করে ফেলে। সে মিৎসুকোকে শেখাতে চাইছিল কিভাবে লড়াই করতে হয়। আকি মিৎসুকোর হাতে একটি ভাঙা কাঁচের বোতল তুলে দিয়ে বলে, যে কেউ তোমাকে অনিরাপদ মনে করাবে তার বিরুদ্ধে এটা ব্যবহার করবে। মিৎসুকো চুপচাপ মাথা নাড়ল। তারপর ফুলের তোকা হাতে নেওয়ার বদলে সেই ভাঙা কাঁচের বোতলটাই হাতে নিয়ে সে বেদির দিকে এগিয়ে যায়। বিয়েতে আসা অতিথিরা, যারা সবাই নারী, তাকে দেখে হাততালি দিতে লাগে, যেন তাকে উৎসাহ দিচ্ছে। এরপর আসে এক ভয়ঙ্কর চমক। সবার সামনে যেখানে দুলহা থাকার কথা সেখানে রাখা ছিল একটি কফিন। কফিনটি খোলা হলে দেখা যায় ভেতরে শুয়ে আছে কোয়ের হবু স্বামীর মৃতদেহ, কিন্তু তার মুখটা ছিল একেবারে শূকরের মতো বিকৃত। হঠাৎ করেই অতিথিরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা মিৎসুকোকে নিয়ে উপহাস করতে লাগে, হাসাহাসি করছিল এবং তাকে জোর করে কফিনের দিকে ঠেলে দিচ্ছিল। তারা যখন তাকে জোর করে সেই মৃতদেহটিকে চুমু খাওয়ানোর চেষ্টা করে তখন মিৎসুকো আতঙ্কে চিৎকার করে উঠল এবং হাতে থাকা কাঁচের বোতল দিয়ে আঘাত করে। এরপর সে ঘুরে দাঁড়িয়ে চারপাশের লোকদের দিকে তাকালো। ভয় আর রাগে তার মাথা কাজ করছিল না। সে উন্মত্ত হয়ে গিয়ে আশেপাশের আরও কয়েকজন মহিলার উপর আক্রমণ করে বসে এবং তাদের হত্যা করে ফেলে। আকি আবার সেখানে ফিরে এসে মিৎসুকোকে শান্ত করার চেষ্টা করতে লাগে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই স্কুলের দুইজন শিক্ষক সেখানে হাজির হয়। মিৎসুকো এবং আকি একসাথে তাদের মোকাবিলা করে। এক ভয়ঙ্কর লড়াইয়ের পর তারা শেষ পর্যন্ত সেই শিক্ষকদের পরাজিত করতে সক্ষম হয়। এরপর তারা দ্রুত চার্চ থেকে বের হয়ে খোলা মাঠের দিকে দৌড়তে শুরু করে। আকি সিদ্ধান্ত নেয় যে সে পিছনে থেকে শিক্ষকদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে আর মিৎসুকো সামনে এগিয়ে যাবে। ঠিক তখনই স্পোর্টস পোশাক পরা একটি মেয়ে সেখানে এসে মিৎসুকোকে থামিয়ে দেয়। সে মিৎসুকোকে অন্য একটি নামে ডাকে, ইজুমি, এবং তাকে বলে যে সে যেন ম্যারাথনে অংশ নেয়। মিৎসুকো পাশে থাকা একটি আয়নার দিকে তাকিয়ে আবারও অবাক হয়ে যায়। আয়নায় তার প্রতিচ্ছবি আবারও বদলে গেছে। এবার সে একেবারেই ভিন্ন একজন মানুষ। তার শরীরে অ্যাথলেটিক পোশাক, পুরো লুকই পাল্টে গেছে। এখন সে আর মিৎসুকো নয়, তার নাম ইজুমি, একজন বিখ্যাত দৌড়বিদ যাকে সবাই খুব ভালোবাসে। তার চারপাশে ভিড় করা মানুষজন তার নাম ধরে চিৎকার করছে, তাকে উৎসাহ দিচ্ছে। ইজুমি তার সহদৌড়বিদদের সঙ্গে দৌড় শুরু করে। তাদের মধ্যে একজন হাসতে হাসতে বলে, তুমি তো সবসময়ই খুব দ্রুত ছিলে, স্কুলের দিনগুলোতেও। ইজুমি বুঝতে পারছিল না তারা কি নিয়ে কথা বলছে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করে না। এখন সে আর কিছু জানতেও চাইছিল না। তার শুধু নিজের অতীতের একটা কথা মনে পড়ছিল। একটা ছোট মেয়ে হিসেবে সে স্বাধীনভাবে দৌড়াত, আর দৌড়ানোর সেই আনন্দটাই সে শুধু অনুভব করত। সে সিদ্ধান্ত নিল শুধু দৌড়াবে আর সামনে এগিয়ে যাবে। ম্যারাথনের সময় সে দেখতে পেল তার স্কুলের সহপাঠীরাও তার পাশে পাশে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেই শুকুরের মুখওয়ালা মানুষ আর কয়েকজন শিক্ষক তাকে তাড়া করতে শুরু করে। ইজুমির সঙ্গে দৌড়ানো কয়েকজন মেয়ে চিৎকার করে তাকে বলে, হিম্মত রাখো, এই পৃথিবী থেকে পালিয়ে বাঁচতে পারবে একমাত্র তুমি। ইজুমি ট্র্যাক ছেড়ে পাশের দিকে দৌড়ে যায়। সে নিজের সব শক্তি দিয়ে সামনে এগিয়ে চলে। দৌড়াতে দৌড়াতে সে ঘন জঙ্গলের ভেতরে একটি অন্ধকার গুহার সামনে এসে দাঁড়াল। ঠিক তখনই একটি অদ্ভুত মেয়ে গুহার ভেতর থেকে তাকে দেখল। তার হাত ধরে টেনে গুহার ভিতরে নিয়ে যায়। ভেতরে আরও অনেক মেয়ে জড়ো হয়েছিল। তাদের চেহারা ছিল ভীতিকর। সবাই দেখতে প্রায় ইজুমির মতোই, কিন্তু তাদের মুখগুলো চুলে ঢাকা, আর তাদের উপস্থিতি ছিল অস্বস্তিকর ও ভয়ঙ্কর। যে মেয়ে তাকে এখানে এনেছিল সে ঠান্ডা গলায় বলে, তুমি যদি না মারা যাও তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা বলেই হঠাৎ সে ইজুমির ওপর আক্রমণ করে বসে এবং তাকে হত্যা করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আকি সেখানে এসে হাজির হল এবং নিজের বন্ধুকে বাঁচিয়ে নিল। আকি ইজুমির দিকে তাকিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, আমার পেছনে পেছনে বলো, যাই হোক না কেন এই বাক্যটা বারবার বলতে থাকো, আমি মিৎসুকো। কাঁপতে কাঁপতে আর বিভ্রান্ত অবস্থায় ইজুমি সেই বাক্যটা ধীরে ধীরে বলতে শুরু করে, আমি মিৎসুকো, আমি মিৎসুকো। বারবার বলতে বলতে তার কণ্ঠ ধীরে ধীরে শক্তিশালী হতে লাগে, আর ধীরে ধীরে তার শরীর আবার নিজের আসল রূপে ফিরে আসতে শুরু করে। অবশেষে সে আবার মিৎসুকো হয়ে যায়। মিৎসুকো আকির দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে সবকিছু বুঝিয়ে বলো। আকি গভীর শ্বাস নিয়ে বলে, আমরা আসল পৃথিবীতে নেই মিৎসুকো, এই জায়গাটা পুরোপুরি একটা ভ্রম, একটা তৈরি করা বাস্তবতা। তুমি এখানে প্রধান চরিত্র, আর যদি তুমি এই দুনিয়া থেকে বের হতে চাও তাহলে তোমাকে আমার হাতের কবজি থেকে এই দুটি তার বের করতে হবে এবং আমাকে হত্যা করতে হবে। সে ধীরে ধীরে বলে, এটাই একমাত্র উপায়। তুমি যদি এটা করো আমি মারা যাব, কিন্তু তুমি মুক্ত হয়ে যাবে। তুমি এই দুনিয়ার কন্ট্রোল সেন্টারে পৌঁছে যাবে। মিৎসুকো চোখ ভেজা অবস্থায় মাথা নাড়ল এবং কাঁদতে কাঁদতে বলে, না, আমি তোমাকে আঘাত করতে পারবো না।
আকি একটি কলম দিয়ে তাকে হালকা আঘাত করে চিৎকার করে বলে, করো এটা, আর কোনো রাস্তা নেই। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত মিৎসুকো তার কথা মেনে নিতে বাধ্য হল। সে আকির দুইটি তার শক্ত করে ধরে টেনে বের করে আনল। ঠিক সেই মুহূর্তেই আকির শরীর প্রচণ্ডভাবে দুই ভাগে ছিঁড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। আর ঠিক তখনই মিৎসুকো অবশেষে মুক্তি পায়। সে চোখ খুলে দেখে সে প্রথমবারের মতো একটি রেস্টুরেন্টের ভেতরে দাঁড়িয়ে আছে, যেখানে চারদিকে শুধু পুরুষ মানুষ। অবাক ও বিভ্রান্ত অবস্থায় সে ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। তার মাথা পুরোপুরি ঘুরে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে দেওয়ালে লাগানো একটি পোস্টারে। সেখানে 3টি মুখ আঁকা, মিৎসুকো, কো এবং ইজুমি। পোস্টারটি ছিল একটি ভিডিও গেমের বিজ্ঞাপন। তারা তিনজনেই সেই গেমের প্রধান চরিত্র। তখনই তার সামনে ধীরে ধীরে সত্যটা প্রকাশ পায়। মিৎসুকো এখন একটি ভবিষ্যৎ শহরে আছে, যেখানে পুরো সমাজ পুরুষদের নিয়ন্ত্রণে। সেখানে শুধু পুরুষরাই থাকে, যারা সহিংস গেম এবং জীবনমৃত্যুর চ্যালেঞ্জে আসক্ত। আর যে গেমে মিৎসুকো, কো এবং ইজুমি ছিল, সেটি ছিল সেই ভয়ঙ্কর ভার্চুয়াল গেমই। তার নাম ছিল TA। একজন মানুষ তার কাছে এসে তাকে গভীরভাবে তাকিয়ে চিনতে পারল, তারপর বলে, আমি তোমাকে চিনি, তুমি এখন ভবিষ্যতে আছো। মিৎসুকোর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে আবার সেই একই গুহার ভেতরে দেখতে পেল, যে গুহাটি সে আগে দেখেছিল। ভেতরে গেমের সব চরিত্র উপস্থিত, কিন্তু তাদের শরীরগুলো ছিল নিষ্প্রাং পুতুলের মতো, নিরাপদভাবে সংরক্ষিত অবস্থায়। সে যতই ভেতরের দিকে এগোতে লাগল, ততই সে দেখতে পেল একটি বৃদ্ধ মানুষ বিশাল একটি স্ক্রিনের সামনে বসে আছে। সে মিৎসুকোর চরিত্র ব্যবহার করে TA গেম খেলছে। বৃদ্ধ মানুষটি তার দিকে ঘুরে বলে, তারপর থেকে এখন পর্যন্ত 15 বছর কেটে গেছে। যখন তুমি হাই স্কুলে ছিলে, আমি তোমাকে খুব পছন্দ করতাম। তোমার মৃত্যুর পর আমি তোমার এবং তোমার বন্ধুর DNA সংগ্রহ করি, আর তোমাদের দুজনের 3D কপি তৈরি করি। মিৎসুকো ভয়ে জমে যায়। সে পাশে তাকিয়ে দেখল তার এবং আকির একদম হুবহু দেখতে পুতুলগুলো দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মানুষটি অদ্ভুত এক হাসি দিয়ে গর্বের সাথে বলে, আমি এই কপি আমার গেমে ব্যবহার করার জন্য তৈরি করেছি। এরপর একজন যুবক ভেতরে এসে মিৎসুকোকে বিছানায় শুয়ে পড়তে বলে। বৃদ্ধ মানুষটি আদেশ দিয়েছে, যেমন বলা হচ্ছে ঠিক তেমনই করো। ভয়ে কাঁপতে কাঁপতে মিৎসুকো ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যেতে লাগে। ঠিক তখনই সেই লোকটি তাকে স্পর্শ করতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই রিয়ের কথা মিৎসুকোর মনে পড়ে যায়। এমন কিছু করো যার কেউ আশা করে না, এমন কিছু যা সাধারণ নয়, যদি তুমি এই ভ্রমে থেকে বের হতে চাও যেখানে তুমি আটকে আছো। মিৎসুকো সেই পরামর্শটা মন থেকে গ্রহণ করে। তার সব ধৈর্য ভেঙে যায়। সে হঠাৎ করে সেই বৃদ্ধ মানুষের উপর চিৎকার করে উঠল এবং তার উপর আক্রমণ করল। জোরে বলে, মেয়েদের খেলনার মতো ব্যবহার করা বন্ধ করো। সে একটি বালিশ তুলে নিয়ে সেই বৃদ্ধকে জোরে আঘাত করে। বালিশ থেকে পালক বেরিয়ে এসে বাতাসে ভাসতে লাগে, আর সেই পালকগুলো যেন রক্তের মতো লাল হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সে সেই বৃদ্ধের হাত থেকে একটি লোহার রড ছিনিয়ে নিল আর সেটি নিজের বুকে ঢুকিয়ে দিল। বৃদ্ধ মানুষটি চরম আতঙ্কে জোরে চিৎকার করে উঠল, কারণ মিৎসুকোর মৃত্যু মানেই ছিল পুরো গেমের শেষ। আর ঠিক সেটাই ঘটল। মিৎসুকো, কো এবং ইজুমির 3টি চরিত্রই মারা যায়, আর পুরো গেমের জগৎ ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়। অবশেষে মিৎসুকো মুক্ত হল। সে বাস্তব পৃথিবীতে জীবিত রইল। আর এভাবেই গল্পটি শেষ হয়।